সেনা প্রতিষ্ঠানকে তার যে গুরুত্ব, তার যে প্রাধান্য, তার যে একটা ভূমিকা রয়েছে দেশ গঠনে, দেশের প্রতিরক্ষা, এটাকে গুরুত্বপূর্ণ, এটাকে হাজির করা। সেনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র আমরা নাগরিকরা সহ্য করব না। কোনো ব্যক্তিকে ছোট করা, অযথা তার মর্যাদাহীন করা, তাকে পছন্দ না হলে সেনা বাহিনীর নিজস্ব আইন আছে, সে আইনে যদি না হয় আমাদের আর বহু পদ্ধতি আছে যে কার্যের মধ্য দিয়ে আমরা এটা করতে পারি। পৃথিবীতে বহু নজির আছে, কিন্তু সেনা প্রতিষ্ঠানকে দুর্বল করবেন এরকম কোনো কাজ আপনি করবেন না। কেন কথাটা বলছি? নির্বাচন আপনারা করবেন সেনাবাহিনীর দ্বারা, নির্বাচন করার কোনো ক্ষমতা আপনাদের নাই। আপনারা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়েছেন, ম্যাজিস্ট্রেসি দিয়ে সেনাবাহিনীকে আনছেন। আমাকে বলেন যে গোপালগঞ্জে যে গুলি হলো, ঠিক আছে 5ই আগস্টের আগে আমরা এই সেনাবাহিনীর ভূমিকা, সেটা একটা বিতর্ক বিষয়, কিন্তু এই যে গোপালগঞ্জে গুলি হলো, ম্যাজিস্ট্রেট এই গুলি করলেন, তারও তো দায় সেনাবাহিনীকে নিতে হবে। আপনারা কেন সেনাবাহিনীকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন? সেনাবাহিনীর কাজ ক্যান্টনমেন্টে থাকা, সেনাবাহিনীর কাজ নির্বাচন পরিচালনা করা না। তাহলে আপনারা যেহেতু জানেন যে সেনাবাহিনীর কাজ এটা না, একটা বছর চলে গিয়েছে, আপনারা পুলিশ রিফর্ম করতে পারেন না, পুলিশ রিফর্ম করার ক্ষমতা নাই, আপনি সেই পুলিশ রিফর্ম করা যাবেও না। কারণ একটা পুলিশ দৈনিক মাসে 3, 4, 5 লাখ টাকা ঘুষ খেত, আর সেই পুলিশকে আপনার এই 2,000, 5,000, 10,000, 30,000 টাকা চাকরি করার জন্য আসবে? এটা আমরা বুঝতে পারি। কারণ আমাদের পুরো পুলিশ বাহিনীকে আমাদেরকে নতুন করে সংস্কার করার কথা ছিল। একটা বছর গেছে, আপনারা কিছু করেন। একটা বছর গেছে, মাজার ভাঙা হয়েছে একের পর এক, অস্থিতিশীলতা তৈরি করা হয়েছে। কিছু কিছু লোক ঘোষণা দিয়ে বলেছে তারা তাদের হাতের অধিকার চায়, তারা মৃত্যুদণ্ড দিতে চায়, তারা লোক হত্যা করতে চায়। এদেরকে আপনারা গ্রেফতার করেন নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ, তার মন খুব নরম, কিন্তু কেন আপনি তাদেরকে গ্রেফতার করেন না? তারা তো অপরাধ করেছে, ঘোষণা দিয়ে বলছে আমরা হত্যাকাণ্ড করব, রাষ্ট্রের আইন মানি না। এইভাবে কি আপনি আইন শৃঙ্খলা রাখবেন দেশে? এটা তো হতে পারে না। তাহলে আপনি যে অপরাধ করে তার আইনের অধীনে তাকে তো শাস্তি হতে হবে। সেক্ষেত্রে আমি বিনয়ের সঙ্গে বলবো, এই বাংলাদেশে এখন যে পরিস্থিতি, সেখানে নির্বাচনের কোনো পরিস্থিতি নাই, কোনো পরিস্থিতি নাই। নির্বাচন করা মানে আপনি সেনাবাহিনীকে আরো বিপদের দিকে ঠেলে দেওয়া। আমরা চতুর্দিকে শত্রু পরিবেষ্টিত হয়ে আছি। শত্রু মায়ানমার আমাদের বন্ধু নয়, আরাকান থেকে এই রোহিঙ্গাদের বিতাড়িত করা হয়েছে, তারা বাংলাদেশে বসে আছে। আমরা টাইম বোমার উপরে, একটা বোমার উপর বসে আছি। রোহিঙ্গার সমস্যার সমাধান করতে পারেন না আপনারা। রোহিঙ্গার সমস্যার সমাধান যদি করতে হয়, সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে, সেনাবাহিনীর সঙ্গে কথা করতে হবে। আপনি সেনাবাহিনীকে উপেক্ষা করে আপনি যদি করিডোরের কথা বলেন, করিডোর দিতে চান কি জন্য? সেনাবাহিনীর সেনাপ্রধানের সঙ্গে কথা বলছেন, আপনি তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারেন, ভালো থাকলে তাকে বাদ দিন। কিন্তু যদি আপনি সত্যি সত্যি সমস্যার সমাধান করতে চান, আপনি তো সেনাবাহিনীর সঙ্গে কথা বলেন না। এটা তো মিলিটারি স্ট্র্যাটেজিক ইস্যু। আপনি যখন চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে চান আরেকটা কোম্পানির কাছে, এটা তো সিকিউরিটি ইস্যু, এটা তো সেনাবাহিনীর ইস্যু, এটা তো সামরিক বাহিনীর ইস্যু। আপনি কি তাদের সঙ্গে কথা বলেছেন? তাদের সঙ্গে কথা বলে বলেছেন যে আমাদের এই সমস্ত জেটিগুলো যারা বিদেশিদের দিয়ে দেয়, তাহলে আমার প্রতিরক্ষার ব্যবস্থাটা আমি কি করে নিশ্চিত করি? ওখানে বিনোনিয়া পড়ে, ওদিকে আছে কি চিকেন দেয়, তাহলে এগুলো তো মিলিটারি স্ট্র্যাটেজি। ফলে সেনাবাহিনীকে উপেক্ষা করে সেনাবাহিনীর বিরুদ্ধে আপনারা যেসব অবস্থান নেন বিভিন্নভাবে, এটা তো ঠিক না। তারপরেও আমি বলবো যে আমরা তো সেনাবাহিনী 1-11 তিক্ত অভিজ্ঞতার কারণে তারা এবার যথেষ্ট পরিমাণ সংযত আচরণ এখনো পর্যন্ত করছে। তাহলে এই সংযত আচরণটা তারা যেন করতে পারে, তাদেরকে তো সেভাবে আপনাকে পরামর্শ করতে হবে। আমাদের মিলিটারি স্ট্র্যাটেজিক ইস্যু, রাজনৈতিক ইস্যু আমাদের কি করতে হবে? আমাদেরকে অনেক অনেক বেশি সংযত করতে হবে। রাজনৈতিকভাবে বিরাট একটা পরিবর্তন ঘটে গেছে গত 1 মাসের মধ্যে। আমরা খেয়াল করে দেখে জানি কি পরিবর্তন। এই প্রথম আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত একটা কাতারে এসে দাঁড়াচ্ছে। আরেকটা নতুন ভূরাজনৈতিক পরিবর্তন ঘটছে, তার কিন্তু প্রভাব বাংলাদেশের ভেতরে পড়বে। তার প্রভাব ইতিমধ্যে ভারতে পড়া শুরু হয়েছে, দেখছেন আপনারা। যদি হয়ে থাকে
তাহলে আগামী দিনে কি কি সম্ভাব্য বিপদ বাংলাদেশের সামনে আছে এটা তো আমাদের মধ্যে চিন্তা করতে হবে, আমাদের মধ্যে চিন্তা করতে হবে। আমরা চিন্তা করে করতে হবে যে আমরা কি করে এই 17 কোটি লোককে নিয়ে আমরা বেঁচে থাকবো এই যে বৈরী বিশ্বে, যেখানে আমরা কি সব দিকে আমাদের শত্রু, আর ওদিকে খালি বঙ্গোপসাগর। এখন বঙ্গোপসাগরে যদি আপনি মার্কিনদের দিয়ে দেন তাহলে যাবো, এটা তো হবে না। তাহলে আলোচনা দরকার আছে আমাদের কি পসিবিলিটি নয়। আপনি একজন নিরাপত্তা উপদেষ্টা নিয়ে এসছেন, ভালো কথা, আমি তাকে সালাম জানাই, তিনি বন্ধু মানুষ, তাকে আমি পছন্দ করে অসুবিধা নেই, কিন্তু আপনি কেন বাইরে থেকে আনতে হবে? নিরাপত্তা উপদেষ্টা দেশে নেই? দেশে কি নাই কেউ নিরাপত্তা ভালো বুঝেন? এটা তো ঠিক নয়, তো এটা তো অন্যায়। তো আপনি একটা জনগোষ্ঠীকে আপনি ইনসাল্ট করেন, আপনি কেন ইনসাল্ট করেন মানুষকে? এটা তো ঠিক নয়। যতই আমরা মানুষকে যে অপমান আমরা করি, আপনি সমস্ত কমিশনগুলো বানিয়েছেন, তার মধ্যে অধিকাংশই তারা কেউই গণ অভ্যুত্থানে যুক্ত নয়, যেটা আমরা আলোচনা করি। তো তাদের কেন আপনি বানিয়েছে? যারা গণ অভ্যুত্থানে যুক্ত ছিল, অংশগ্রহণ করেছে, জনগণের সঙ্গে থেকেছে, ওখানে আপনি কোনো লোক খুঁজে পেলেন না? এগুলো তো গ্রহণযোগ্য। আমাদের বঞ্চনা তো অনেক গভীরতর বঞ্চনার মধ্যে আমরা পড়ে গেছি। তো সেই জন্য আমি বলবো যে এই প্রথম শুরু করেছি গণসার্বভৌমত্ব, জনগণের কাছে ক্ষমতা দিন। এবং 2 নম্বরটা আমি হচ্ছে যে আমি সৈনিকতার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখছি। আমি অনেক বিপদের চিহ্ন দেখছি আমাদের আকাশে। সেই দিক থেকে আমাদেরকে অনেক অনেক বেশি সচেতন হতে হবে। যদি বাংলাদেশে আমরা সকলে একমত হয়ে যদি নির্বাচন না করি, তাহলে এটা বিপদের দিকে আমরা বাংলাদেশকে ঠেলে দেব। আমরা নির্বাচন বিরোধী, কারণ নির্বাচন করে আপনার লুটেরা মাফিয়া শ্রেণীকে যারা বিভিন্ন টাকা লুট করে নিয়ে গেছে, তাদেরকে আপনি আবার বাংলাদেশে ক্ষমতায় বসাতে চান। কারণ নির্বাচন করতে হলে 2 থেকে 5 মানে 20 কোটি টাকা কি 10 কোটি টাকা লাগে। সাধারণ কোনো কর্মী এই নির্বাচন করতে পারবেন না। বাংলাদেশে এখনই লুটেরা মাফিয়া শ্রেণীরাই জাতীয় সংসদে আছে। আপনারা আরেকটা জাতীয় সংসদ বানাতে চান, এখানে লুটেরা মাফিয়া শ্রেণী থাকবে, এটা আমরা প্রত্যাখ্যান করি। একদিকে আপনারা আমাদেরকে সাংবিধানিক বিপ্লব ঘটিয়েছেন, আমাদেরকে রাষ্ট্র গঠন করতে দেন নাই। ফ্যাসিস্ট রাষ্ট্র আপনারা কায়েম রেখেছেন। ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম রেখে আপনারা লুটেরা মাফিয়া শ্রেণীকে আবার ক্ষমতায় বসাতে চান, এটা আমরা বরদাস্ত করব না। আসলে আমরা কথা বলি, আমরা নির্বাচন চাই, বিএনপিকে বলে আমরা নির্বাচন চাই। আপনি কি নির্বাচন চাই? কথা বলুন, আপনার কি প্রস্তাব আছে? আপনার 31 দফার সংস্কার আছে, আপনি এত বড় একটা রাজনৈতিক দল, আপনি সংস্কারের প্রস্তাব দিতে পারেন না? আপনি একটা নতুন গঠনতন্ত্রের প্রস্তাব দিতে পারেন না? যে গণ অভ্যুত্থান দেখে আমি বুঝতে পেরেছি জনগণের এই অভিপ্রায়, এটা আমি কায়েম করবো। আপনি এক পাতা দেন না। আপনার নির্বাচন দরকারটা কি? আপনাদের জন্য ক্ষমতা বসান। আপনি লুট করতে চাচ্ছেন কেন? আপনি শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানকে টিকিয়ে রেখে আপনি আবারও এই লুটপাটের দিকে দেশ দিতে জানতেন। এখন সমস্ত দোষ হয়ে গেছে ছাত্রদের, যারা শেখ হাসিনাকে তাড়িয়েছে মানুষ। বলে আমরা মনে করি যে এই পথ থেকে আমাদের একটু দ্রুত লেগে আমরা ফিরে যাব। আমরা আরেকটা ধারণা আমাদের সমাজে রয়েছে, এটা আমাদেরকে অনেক সময় আমাদের চিন্তা অপরিচ্ছন্ন। দেখেন, আমি কিন্তু আমার ভাষায় সবসময় গণ অভ্যুত্থান কথাটা জোর দেই, বিপ্লব কথাটা না। আমরা যে বিপ্লব হয়নি তা না, এটা একটা রাজনৈতিক বিপ্লব। কিন্তু রাজনৈতিক বিপ্লব আর বিপ্লব এক কথা। বিপ্লব বলশেভিক রেভলিউশন বা চীনা বিপ্লব, এটা ছিল সমাজের অর্থনৈতিক সম্পর্ক বদলে দেওয়ার বিপ্লব। সমাজের সম্পত্তির মালিকানা বা উৎপাদনের উপায়ের মালিকানা সমাজের কাছে চলে যাবে, কালেক্টিভ। এটা হলো বিপ্লবের একটা মানে। আরেকটা বিপ্লবের মানে হল খুব সিম্পল, ব্যক্তির মর্যাদা এবং ব্যক্তির অধিকার প্রতিষ্ঠিত করা। এটাকে বলে গণতান্ত্রিক বিপ্লব। হ্যাঁ, বলতে পারেন, কিন্তু এটা গণতন্ত্র, এটা পলিটিক্যাল। যেহেতু আমরা পলিটিক্যাল রেভলিউশন আর সোশ্যাল রেভলিউশনের পার্থক্য আমাদের সমাজে স্পষ্ট। আমরা একবার গণ অভ্যুত্থান করি, একবার বিপ্লব করি। আমি যখন সাংবিধানিক বিপ্লব করি, এটা বলি কনস্টিটিউশনাল, সংবিধান দিয়ে নতুন গঠনতন্ত্র বা নতুন কনস্টিটিউশন কায়েমের ক্ষমতা থাকে, সুযোগকে নস্যাৎ, এই অর্থে সাংবিধানিক।
তো এই কনসেপ্টগুলো আমাদের আলাদা রাখতে হবে। আমি 3টা প্রস্তাব দিয়ে আমার বক্তব্য শেষ করি। এই যে গণতান্ত্রিক রাষ্ট্র, এটা গঠন করতে চাইলে আমাদেরকে গণতান্ত্রিক রাষ্ট্রের একটা ধারণা জনগণকে দিতে হবে। সেই ধারণাটা আমরা সহজ ভাষায় কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি এরকম যে আমরা এমন একটা রাষ্ট্র কায়েম করতে চাই, এই রাষ্ট্রের নীতি কিংবা আইন কোনো ধারা, সে কোনো এমন কোনো আইন প্রণয়ন করতে পারবে না, এমন কোনো নীতি সে আরোপ করতে পারবে না যার দ্বারা ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ করা হয় অথবা ক্ষুণ্ণ করা হয়। একটা বাক্যের দ্বারা আমরা ফ্যাসিবাদ বিরোধী বক্তব্য দিলাম। আপনাকে এত বড় সংবিধান গঠন করা সুন্দর, একটা বাক্য রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না আমার যে ব্যক্তি, এই যে আমি কথা বলছি, এখন আমরা কথা বলছি, আপনারা আমাদের নিজের মধ্যে তর্ক বিতর্ক করছি, তাহলে এই যে কথা বলার অধিকার, এটা রাষ্ট্র কোনোভাবেই হরণ করতে পারবেন না। পরে এই প্রেস ক্লাবই থাকবে। প্রেস ক্লাবের মধ্যে সরকার পক্ষীয় আওয়ামীপন্থী একবার বিএনপিপন্থী, এই যে সাংবাদিকদের বিভাজন, এটা চলবে না। এটা মত প্রকাশের জায়গা, এটা গণতন্ত্রের একটা প্রতিষ্ঠান। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে গণতান্ত্রিকভাবে এটাকে রক্ষা করতে হবে। প্রেস ক্লাব থেকে কোনো ব্যক্তিকেও গ্রেফতার করা যাবে না, আগে ছিল এই। আপনি কাউকে এখান থেকে এসে আপনি গ্রেফতার করতে পারবেন না, বাড়ি দাঁড়িয়ে থাকবেন। বাড়ি থেকে মাঝরাতে ঢুকে আপনি লোককে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন, এটা চলবে না। এটা ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা, ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করা। ফলে রাষ্ট্র এমন কোনো আইন কিংবা এমন কোনো নীতি প্রণয়ন করতে পারবে না যাতে ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ হয়। এটা এক নাম্বার। এই ধরনের রাষ্ট্র আমরা চাই। দেখেন, একটা কথার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু কাজ করে, এগুলো সহজ করে বুঝতে হবে, সহজ করে জনগণকে বোঝাতে হবে। এরকম একটা রাষ্ট্র আমরা চাই। 2 নম্বর আমরা কি চাই? 2 নম্বর আমরা চাই প্রাণ, প্রকৃতি, পরিবেশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য। আবার বলি, প্রাণ, প্রকৃতি, পরিবেশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট হয়, ধ্বংস হয়, এরকম কোনো আইন কিংবা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যাতে আমার জমিতে বিষ ব্যবহার হয়। রাষ্ট্র কোনো নীতি ব্যবহার করতে পারবে না যাতে আমার বন ধ্বংস হয়। রাষ্ট্র এমন কোনো নীতি করতে পারবে না যাতে আমার পানি দূষিত হয়। সারা দুনিয়াতে সবচেয়ে সমৃদ্ধ দেশ মিষ্টি পানিতে বাংলাদেশ। বাংলাদেশ এখনো সারা দুনিয়াতে এই যে মিষ্টি পানির মাছে বোধহয় সম্ভবত 3 বা অনেকে বলে 2, ধরে নিলাম 3। বাংলাদেশ সারা দুনিয়া শুধু মাছ বিক্রি করে, মাছ বেচে আমরা বেঁচে থাকতে পারি। খালি মাছ বিক্রি করে বেঁচে থাকার সম্ভাবনা। বাংলাদেশে এই সরকার আসার 1 বছরে কিছু দলিলপত্র ঘাঁটবার আমার একটা সুযোগ হয়েছে। বাংলাদেশে দুধের নহর বইয়ে দেওয়া যায়। বাংলাদেশ যে আপনার পশুর দিক থেকে যে কি পরিমাণ সমৃদ্ধ, এটা চিন্তা করা যাবে। শুধুমাত্র আমরা আমাদের সম্পদ রক্ষা করতে হলে আমাদেরকে একটা খালি নীতি আমাদেরকে আনতে হবে। আমাদের রাষ্ট্র এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রে কি হবে? প্রাণ, প্রকৃতি, পরিবেশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য। সাংস্কৃতিক বৈচিত্র্য কি? আমার ধর্ম মুসলমান, আরেকজন ধর্ম সনাতন ধর্মাবলম্বী, আরেকজন নাস্তিক হতে পারে, কিন্তু আমরা একই জনগোষ্ঠীর অন্তর্গত। ফলে এই যে বৈচিত্র্য আমাদের, এই বৈচিত্র্য নষ্ট করা যাবে না। তুমি দাবি করতে পারবে না যে যেহেতু এখানে 95 মুসলমান, ফলে এই দেশটা ইসলামী রাষ্ট্র হতে হবে, এটা করা যাবে। কিন্তু ইসলাম আমাদের সংস্কৃতির অংশ, এটা আমাদের মূলধারার সংস্কৃতি। তার যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাতে আমাদের কি 71-এর ঘোষণাতে আছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এগুলো কি ইসলামের মূল মন্ত্র না? এটা তো ইসলামের নীতি। তারপরে তো অলরেডি একটা ইসলামী রাষ্ট্র ঘোষণার কি দিয়ে দিয়েছি তো, এটা ইসলামী রাষ্ট্রতে হবে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কায়েম করা মাত্রই তো আপনি অলরেডি একটা ইসলামী রাষ্ট্রের দিকে আমরা পৌঁছে গেছেন। আর কি ইসলামী রাষ্ট্র? তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। আমাদের সংস্কৃতির মূল্যবোধের মধ্যে, আমাদের ইতিহাসের মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যে আরও কি কি ইতিবাচক দিক আছে যেটা আমরা রাষ্ট্র গঠনে আমরা ব্যবহার করতে পারি। কারণ পাশ্চাত্যকে আমরা নকল করবো, এটা তো হতে পারে না। আমাদের পাশ্চাত্যকে আমরা ডেফিনেটলি যেখানে দরকার সেখানে আমরা গ্রহণ করব, ঠিক আছে? ফলে 3
3 নম্বরটা থাকবে কি খুব সহজ, জীবন এবং জীবিকা ধ্বংস করে। আমাদের জীবন এবং জীবিকা ধ্বংস করে এমন কোনো আইন বা নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারে না। জীবন এবং জীবিকার লড়াই চলে। আপনি একসময় কৃষক ছিলেন, এরপর আপনি একটা ছোট্ট ব্যবসা শুরু করেছেন, অথবা আপনি এরপর একটা ইঞ্জিনিয়ার হয়েছেন, এরপর আপনি বিভিন্ন ডাক্তার হয়েছে, বিভিন্ন পেশায় গিয়েছেন, কিন্তু এমন কোনো নীতি বা আইন রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না যার জন্য আমার জীবন এবং জীবিকা ধ্বংস হয়। আমি চাকরি পাই না, কোটা সংস্কার আন্দোলন করতে হবে, কি আমার স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা এরকম খারাপ না, এটা হতে পারে। ফলে জনগণকে ক্ষমতা দিন, সে আপনার উপর নির্ভরশীল নয়। এখন আপনি কি চাইতেছেন? আপনি চাইতেছেন 5 বছর পর পর আমরা একটা লুটেরা বা মাফিয়াকে ভোট দিয়ে ক্ষমতায় বসাই, এটা আপনি চাচ্ছেন। এটা তো হবে না। গণতন্ত্র মানে হচ্ছে নিত্যদিনের গণতন্ত্র, প্রতিদিনই সে গণতন্ত্রের চর্চা হয়। এখানে একটা গণতন্ত্র চর্চা হচ্ছে। এই যে গণতন্ত্র চর্চা হচ্ছে, এটাকে আইনের ভাষায় বলা হয় গঠনতান্ত্রিক কাউন্সিল। এই ধরনের গঠনতান্ত্রিক কাউন্সিলে যদি কোনো প্রস্তাব পাস হয়, এটা সাংবিধানিকভাবে এটা বিবেচনাযোগ্য। কারণ আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত দিচ্ছি, জনগণ কাকে দিচ্ছি? রাষ্ট্রের কাছে। আমরা আলোচনা করছি, করে বলছি যে আমরা এটা চাই, তাহলে এটা কিন্তু সাংবিধানিকভাবে কি বিবেচনাযোগ্য। গ্রহণযোগ্য কিনা সেটা ভিন্ন প্রশ্ন। গ্রহণযোগ্য কোথায় হবে? যখন আপনি গণপরিষদ গঠন করবেন, সেখানে তর্ক বিতর্ক হবে যে এই জায়গাতে প্রেস ক্লাবে এই তারিখে এরকম কিছু প্রস্তাব এসেছে, আপনারা যারা গণপরিষদ সদস্য আপনারা কি একমত? আপনারা কারা কারা কথা বলতে চান, কারা কারা এর পক্ষে বলতে চান, বিপক্ষে বলতে আসেন, আপনি তর্ক করেন। এটাকেই বলে জনগণের সামষ্টিক অভিপ্রায় তৈরি করবার প্রক্রিয়া, প্রসেস। এটা নিত্য জীবন। আর ওই 5 তারিখ থেকে 8 তারিখে যে মুহূর্ত, 5 তারিখ থেকে 8 তারিখে আমরা স্বাধীন ছিলাম, শেখ হাসিনার সংবিধানের অধীনে আমরা ছিলাম, এটাকে বলে গাঠনিক মুহূর্ত, গাঠনিক কনস্টিটিউটিং পাওয়ার। ওই কনস্টিটিউটিং পাওয়ারটা 5 থেকে 8 তারিখ আমাদের হাতে ছিল। আমরা রক্ত দিয়ে অর্জন করেছি। সে রক্ত দিয়ে অর্জন করে আমাদের সেই যে ক্ষমতা, এই ক্ষমতাকে আমরা আবার শেখ হাসিনার ক্ষমতার অধীনে এটাকে আমরা কি করেছি? এটাকে আমরা সমর্পণ করেছি, এটাকে তার হাতে আবার তুলে দিয়েছি। তিনি কিন্তু বসে আছে দিল্লিতে, আমরা কিন্তু 8 তারিখে তার হাতে ক্ষমতা দিয়েছি। এই হলো আমাদের দুর্দশা। তাহলে আমরা যদি বুঝতে না পারি যে রাজনৈতিক রূপান্তর কি করে ঘটে, একটা নতুন গঠনতন্ত্র কি করে হাজির হয়, জনগণের ক্ষমতা কি করে হাজির হয়, এবং এই লড়াইগুলো কি করে আমরা চালাবো, যদি আমরা অস্পষ্ট থাকি, এর দোষ আমাদের সকলের, এর দোষ আমাদের সকলের। আমরা সকলে এর জন্য অপরাধী। তো ঠিক আছে, আমরা ভুল করেছি, কিন্তু আগামী দিনে যেন আমরা ভুল না করি, তার জন্য আজকে আমাদের এই ধরনের সভা, আমরা এই ধরনের সভা করবো। এবং ডক্টর ইউনূসকে আরেকটা শেষ যে তাকে আমরা বার্তা পাঠাতে চাই, আমরা আপনার মিত্র। আপনি ভাববেন না যে আমরা এই কথা বলছি যাতে আমরা আপনার শত্রুতা করতে চাই, আপনার বিরুদ্ধে করতে চাই। আমরা কি চাই? আমরা তো সহজ একটা জিনিস চাই, আপনি পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। টিপ্পকে বাদ দিন, সংবিধান বাদ দিন, আসেন আমরা নতুন গঠনতন্ত্রের প্রণয়নের প্রক্রিয়ায় ঢুকি। যারা যোগ্য, তারা সমাজের মধ্যে যারা যোগ্য ব্যক্তি, তাদেরকে নিয়ে ক্ষমতা না, তাদেরকে নিয়ে পরামর্শ করুন, ছোট্ট সরকার তৈরি করুন। তার একমাত্র কাজ হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করা, যাতে আমরা গ্রামে গ্রামে, জেলায় জেলায়, উপজেলায় আমরা এরকম আলোচনা করতে পারি এবং জনগণের অভিপ্রায় বা ইচ্ছা তাকে একটা সুন্দর একটা রূপ দিতে পারি। সামষ্টিক অভিপ্রায় যাকে বলে, জনগণের সামষ্টিক অভিপ্রায় ব্যক্ত করতে পারি। জনগণের সামষ্টিক অভিপ্রায়ের ভিত্তিতে যে রাষ্ট্র গঠিত হয়, ইহাকেই গণতন্ত্র বলে। নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনোই সম্পর্ক নাই। গণতন্ত্র একটা পদ্ধতি মাত্র। সেই পদ্ধতির দ্বারা জনগণের সামষ্টিক অভিপ্রায়টা নির্ণয় করবার এটা একটা পদ্ধতি। নির্বাচন হলেই এটাকে গণতন্ত্র বলে না। সকলকে অনেক ধন্যবাদ।